অসৎ আচরণ করলে ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। পাশাপাশি ইরানের 14 দফার নতুন শান্তি পরিকল্পনা হাতে পাওয়ার কথা জানান ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালীতে ইসরায়েলি জাহাজ নিষিদ্ধের পরিকল্পনা করেছে ইরান। দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার জানিয়েছেন এই নৌপথ ব্যবস্থাপনায় নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছেন তারা। অন্যদিকে ইরানের ওপর অবরোধ আরোপের পর থেকে এ পর্যন্ত দেশটির বন্দরের দিকে যাওয়া 48টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের পক্ষ থেকে স্থায়ীভাবে যুদ্ধ অবসানের লক্ষ্যে পাঠানো 14 দফার একটি নতুন প্রস্তাব পর্যালোচনার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্রস্তাবটি শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে শুরুতেই বড় ধরনের সংশয় প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে ইরানের নতুন করে হামলা চালানোরও হুমকি দিয়েছেন ট্রাম্প। ইরান যে 14 দফা প্রস্তাব পাঠিয়েছে সেখানে কি আছে আমি ইতিমধ্যেই জেনেছি। প্রস্তাবটি আমার হাতে এসে পৌঁছালেই সেটি পর্যালোচনা করব, কিন্তু আমার মনে হয় না এটি কোনোভাবে গ্রহণযোগ্য। আমরা চুক্তি চাই, আর সেটি না হলে বা ইরান যদি কোনো বাড়াবাড়ি করে তাহলে অবশ্যই সেখানে আবারও হামলা করব আমরা, আর সে সম্ভাবনাই বেশি। এর আগে তেহরান জানায় তারা ট্রাম্পের কাছে সবশেষ 9 দফার যে প্রস্তাব দিয়েছিল সেখানে হরমুজ প্রণালী থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার শর্তে ইরান গুরুত্বপূর্ণ এই জলপথটি খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাবে ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা পরে আগে হরমুজের অচলাবস্থা কাটানোর চেষ্টা করছিল বলে জানা যায়। এরই মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর্স আইআরজিসি জানিয়েছে যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর পাল্টা জবাব দিতে তারা প্রস্তুত। এ সময় যুক্তরাষ্ট্র কোনো চুক্তি করতে আগ্রহী নয় বলেও অভিযোগ তোলে আইআরজিসি। এরই মধ্যে হরমুজ প্রণালীতে ইসরায়েলি জাহাজ নিষিদ্ধের পরিকল্পনা করেছে ইরান। দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার জানিয়েছেন ওই নৌপথ ব্যবস্থাপনায় নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছেন তারা। অন্যদিকে ইরানের ওপর অবরোধ আরোপের পর থেকে এ পর্যন্ত দেশটির বন্দরের দিকে যাওয়া 48টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছে প্রায় 860 কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম ও সহায়তা পরিষেবা সহ একাধিক বড় ধরনের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। সৃষ্টি ঘটক, 71। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ এখন রূপ নিয়েছে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক দ্বন্দ্বে। হরমুজ প্রণালী কার্যত এখন তেহরানের নিয়ন্ত্রণে, যা অস্থির করে তুলেছে বৈশ্বিক জ্বালানি বাজারকে। 47 বছর পর সরাসরি আলোচনায় বসেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। ট্রাম্প প্রশাসনের অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ঘোষণায় সাময়িক গোলাগুলি থামলেও পর্দার আড়ালে চলছে কে কার উপর বেশি অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে সেই লড়াই। ওরিসুল ইসলামের রিপোর্ট। ক্রমেই ভয়াবহ হচ্ছে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার পরিস্থিতি। যদিও ট্রাম্প প্রশাসন অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে, কিন্তু স্থায়ী শান্তি এখনও বহুদূর। তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা বা দেশটির সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিষ্ক্রিয় করা সহ ট্রাম্পের কোনো লক্ষ্যই এখনও পূরণ হয়নি। এই যুদ্ধ স্থায়ী কিছু পরিবর্তন ডেকে এনেছে। বিশ্লেষকরা দু ধরনের পরিণতির কথা বলছেন, একটি স্বল্পমেয়াদী, অন্যটির মেয়াদ হবে দীর্ঘ। 2 সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতির পর অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি কার্যকর হওয়াকে স্বল্পমেয়াদী প্রভাব হিসেবে দেখছেন তারা, কিন্তু দুপক্ষের চাওয়া পাওয়ায় ব্যাপক মতপার্থক্য থাকায় স্থায়ী শান্তির সম্ভাবনা খুব কাছাকাছি সময়ে দেখছেন না বিশ্লেষকরা। তারা বলছেন যুদ্ধের প্রভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি চিরতরে বদলে গেছে। যুদ্ধের আগে হরমুজ প্রণালীতে ইরানের যতটা প্রভাব ছিল এখন সেটা আরও বেশি। মার্কিন সংবাদ মাধ্যম দ্য আটলান্টিকের বিশ্লেষণ অনুযায়ী হরমুজ প্রণালী কার্যত ইরানের প্রণালী হয়ে উঠেছে। বিশ্লেষকদের পর্যবেক্ষণ বলছে হরমুজ প্রণালীর উপর ইরানের যে নিয়ন্ত্রণ তা ব্যবসা বাণিজ্যে বিঘ্ন ঘটাবে। সেক্ষেত্রে বৈশ্বিক জ্বালানি ও সারের দাম বহু বছর বাড়তি থাকবে, মুদ্রাস্ফীতিও বাড়বে। আর মুদ্রাস্ফীতি বাড়লে ট্রাম্পের জন্য যুদ্ধে নিজেকে জয়ী দাবি করা কঠিন হয়ে পড়বে। এদিকে বিশ্বব্যাংক সতর্ক করেছে সারের সরবরাহ সংকটে খাদ্যপণ্যের দাম 16% পর্যন্ত বাড়তে পারে। আইইএর মতে বিশ্ব এখন ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তার হুমকিতে দাঁড়িয়ে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি এখন আর অস্ত্রের যুদ্ধ নয়, বরং কে কার অর্থনৈতিক চাপ বেশি সইতে পারবে সেই স্নায়ুযুদ্ধ। অরিসুল ইসলাম, 71। ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 ইরানি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে তেহরান।
স্থানীয় সময় শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নাম ইয়াকুব কারিমপুর এবং নাসির বাকারজাদে। আদালত তাদের ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে তথ্য আদান প্রদানের অপরাধে দোষী সাব্যস্ত করে। কারিমপুর সংবেদনশীল তথ্য মোসাদ কর্মকর্তার কাছে সরবরাহ করতেন, আর বাকারজাদে সরকারি ও ধর্মীয় ব্যক্তিত্বদের তথ্য সংগ্রহ করতেন। তারা ইস্পাহান প্রদেশের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার আশেপাশে গোয়েন্দা কার্যক্রম চালাতেন। এর আগে গত মাসেও মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের তেল কেনার অভিযোগে চীনা 5 প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় নিন্দা জানিয়ে বেইজিং বলেছে ওয়াশিংটনের এই কাজকে অন্য দেশের ওপর নিজেদের আইন প্রয়োগের অন্যায্য চেষ্টা হিসেবে দেখছে চীন। এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ঠেকাতে পাল্টা নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। তবে মার্কিন নিষেধাজ্ঞা ঠেকানোর জন্য চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞামূলক এই আদেশ ঠিক কোন প্রক্রিয়ায় কার্যকর করা হবে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হয়নি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত 8,000 ফিলিস্তিনি মরদেহ রয়েছে। জাতিসংঘের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। তুরস্কের সংবাদ সংস্থাটি বলছে 2 বছরব্যাপী যুদ্ধের পর গাজায় থাকা ধ্বংসাবশেষের 1%-এরও কম এখনও পর্যন্ত অপসারণ করা হয়েছে। ইসরায়েলের দৈনিক হারেটস নাম প্রকাশে অনিচ্ছুক ইউএনডিপির এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ধ্বংসাবশেষ অপসারণের ধীরগতির কারণে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে 7 বছর পর্যন্ত সময় লাগতে পারে। এই পরিসংখ্যানটি করা হয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে। তারা সতর্ক করে জানিয়েছে সরঞ্জাম ও সক্ষমতার মারাত্মক ঘাটতির কারণে ব্যাপক ধ্বংসস্তূপ অপসারণের কাজ ধীরগতিতে এগোচ্ছে। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু সহ ভারতের 5 রাজ্যের নির্বাচনে ফলাফল ঘোষণা করা হবে কাল, কিন্তু ফলাফলের আগের দিন অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গ বিধানসভার ফলতা আসনের ভোট বাতিল করেছে স্থানীয় নির্বাচন কমিশন। আগামী 21 মে এই আসনে পুনর্নির্বাচন হবে। সে হিসেবে আগামীকাল ফলাফল পাওয়া যাবে রাজ্যের বাকি 293টি আসনের। ওরিসুল ইসলামের রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে 2 দফায় 294টি আসনে ভোট হয় গত 23 ও 29 এপ্রিল। কিন্তু ভোটের পর থেকেই অনিয়মের অভিযোগ তুলে আবারও নির্বাচনের দাবি তোলে ফলতা আসনের একাংশ। এ নিয়ে হয়েছে বিক্ষোভ। 12টা পর্যন্ত স্যার ভোট ভালো হয়েছে, তারপরে যারা যারা ভোট দিতে গেছে স্যার কাউকে ভোট দিতে দেয়নি। आज भी लाठीचार्ज हुआ है इनके ऊपर सर। सर जहांगीर के लोग आकर के उनको थ्रेटन करें। सर जहांगीर के लोग जता रहे हैं सर। পরে শনিবার রাতে আসনটির ভোট বাতিল করার সিদ্ধান্ত নেয় স্থানীয় নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে কেন্দ্রে ব্যাপক অনিয়মের অভিযোগে আসনটির ভোট বাতিল করেছে তারা। আগামী 21 মে ফলতার 285টি ভোট কেন্দ্রে আবার ভোট হবে, যার ফল প্রকাশ হবে 24 মে। সেই হিসেবে 4 মে ফলাফল পাওয়া যাবে রাজ্যের বাকি 293 আসনের। ফলাফলের আগে ইভিএম ও ভিভিপ্যাট রাখার স্থান স্ট্রং রুমগুলোর বাইরে পাহারায় বসছে তৃণমূল ও বিজেপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। এতে বাড়ছে উত্তেজনা। এরই জেরে শনিবার রাতে বিধাননগরে স্ট্রং রুমের বাইরে তাঁবু খাটানোকে কেন্দ্র করে 2 দলের মধ্যে বাকবিতণ্ডা হয়। 2 পক্ষের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে 200-র বেশি আসনে জিতে তৃণমূল কংগ্রেস রাজ্যে চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কাউন্টিং এজেন্টদের সাথে দলীয় কার্যালয়ে এক ভার্চুয়াল বৈঠকে তিনি এমনটা বলেন। প্রেসকে দিয়ে যাতে উল্টো পাল্টা বলে আমাদের মনোবলটা কর্মীদের ভেঙে যায়, মানুষের মনোবল ভেঙে যায়, শেয়ার বাজারে ধস নামবে আসল সত্যিটা বেরোলে। সেই জন্য শেয়ার মার্কেটকে সান্ত্বনা দিতে গিয়ে, এটা আমার কাছে স্পেসিফিক খবর আছে, এইটা করেছে। বুথ ফেরত জরিপকে পাত্তা না দিয়ে মমতা বলেন রাজ্যবাসী বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, তবে আসলেই কার হাতে যাচ্ছে রাজ্যের ক্ষমতা তা জানতে অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত। অরিসুল ইসলাম, 71। বছরের শুরুতে অ্যাপলের জয় জয়কার। আইফোনের কল্যাণে প্রথম 3 মাসে বেড়েছে বিক্রি, ভেঙেছে আগের সব পূর্বাভাস। তথ্য বলছে এ সময় প্রতিষ্ঠানটির বিক্রি 17% বেড়ে দাঁড়িয়েছে $111 বিলিয়ন, যেখানে শুধুমাত্র আইফোনের বিক্রি 57 বিলিয়নের। চিপ সংকটের মাঝেও বাড়ছে ম্যাক মিনির চাহিদা। নাহিদ ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। অভাবনীয় সাফল্যে নতুন উচ্চতায় অ্যাপল। আইফোন 17-এর কল্যাণে অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে বিক্রি, ভেঙেছে আগের সব পূর্বাভাস। ফলে এটিকে অ্যাপলের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় পণ্য বলছেন প্রধান নির্বাহী টিম কুক।
তথ্য বলছে চলতি বছরের প্রথম ৩ মাসে অ্যাপলের বিক্রি বেড়েছে ১৭%, অর্থের হিসেবে যা $১11 বিলিয়ন। শুধুমাত্র চীনের বাজারে ২৮% বিক্রি বেড়ে দাঁড়ায় $২.৫ বিলিয়ন। সার্বিকভাবে আইফোনের বিক্রি ২২% বেড়ে পৌঁছায় ৫৭ বিলিয়নে। এছাড়া ম্যাকের ৮.৫, আইপ্যাডের ৭ এবং গৃহস্থালী ও অন্যান্য আনুষঙ্গিক থেকে আয় হয় $৮ বিলিয়ন। বাদ যায়নি অ্যাপলের অন্যান্য ব্যবসাও। হার্ডওয়্যারের পাশাপাশি পরিষেবা খাতেও দেখা মিলেছে রেকর্ড প্রবৃদ্ধি, অর্থের হিসেবে যা প্রায় $৩১ বিলিয়ন। প্রতিষ্ঠানটির এমন রেকর্ড বিক্রিতে বেড়েছে শেয়ার প্রতি আয়ও, গেল বছরের তুলনায় বাড়ে ২২%। এত সাফল্যের পরও বেশ কিছু গুরুতর সমস্যার মুখোমুখি অ্যাপল। বর্তমান বাস্তবতায় কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত চাহিদা বাড়ায় চিপের ঘাটতি দেখা দিয়েছে। ফলে আইফোন এবং ম্যাকের চাহিদা পুরোপুরি মেটানো কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় আসন্ন ঝুঁকিকে কেন্দ্র করে দাম বাড়ছে বেশ কিছু পণ্যের। এই যেমন ম্যাক মিনির দাম $৫৯৯ থেকে বাড়িয়ে করা হয়েছে $৭৯৯। অ্যাপলের পূর্বাভাস বলছে আগামীতে মেমোরি চিপের বাড়তি ব্যয়ের কারণে কমবে ম্যাক কম্পিউটারের উৎপাদন। এত কিছুর মাঝেও জুন পর্যন্ত পণ্যটির বিক্রি বাড়বে ১৪ থেকে ১৭%। নাদিয়া ইসলাম তুলি, ৭১। এবং এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ সংবাদ এবং অনুষ্ঠান দিতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল।